হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য আজকে আমরা সলভ করব ঢাকা ইউনিভার্সিটি 2018-19 সেশনের ফিজিক্স প্রশ্নটি। তোমরা যারা এই প্লেলিস্টটি দেখে আসছো, এখানে তোমরা বিগত 10 বছরের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নর বিস্তারিত সমাধান পাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আচ্ছা, আমাদের প্রথম যে প্রশ্নটি বলেছে সেটা হচ্ছে দুটি সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল এবং তাদের লব্ধির মানও তাদের একটা ভেক্টরের সমান। অর্থাৎ আমাদের যে আমরা এটা খুবই কমন প্রশ্ন এবং ভেক্টর অধ্যায় থেকে আমাদের একটা ভেক্টর হচ্ছে পি, আমাদের অন্য আরেকটা ভেক্টর হচ্ছে কিউ হতো। এখন দুটেই হচ্ছে সমান, তাহলে এটাকে আমরা পি ধরে নেই। তারপরে এদের যে লব্ধির মান, সেই লব্ধির মানও হচ্ছে এদের একটি মানের সমান, অর্থাৎ লব্ধির মানও হচ্ছে পি, মানে লব্ধি যে আর সেটার মানও হচ্ছে পি। তো এরকম যদি হয় সিচুয়েশনটা, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত, অর্থাৎ এই যে সম্পূর্ণ কোণটা আলফা, এই কোণের মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তো লব্ধি সূত্রেতে বসিয়ে দিলে তোমাদের হয়ে যাবে। আমাদের যে লব্ধি সূত্র ছিল আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে তো দুইটাই পি, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ, পি ইন্টু এটাও পি কস আলফা। এবং আমাদের যে লব্ধির মান সেটাও আমাদের প্রশ্ন মতে বলে দিচ্ছে যে লব্ধির মানটাও হচ্ছে পি এর সমান, তাহলে এটাও পি স্কোয়ার হয়ে যাবে। পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ আলফা। তারপর এখান থেকে হিসাব করে দেখো, এখানে দুইটা পি স্কোয়ার, এখানে একটা নিয়ে আসো, তাহলে কি চলে আসে দেখো, পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার। আচ্ছা, 2 পি স্কোয়ার আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে 2 পি স্কোয়ার কমন নিয়ে নিলে আমাদের চলে যাবে হচ্ছে 1 প্লাস কজ আলফা। তারপরে পি স্কোয়ার কাটা, এখানে চলে আসবে হাফ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কজ আলফা। তাহলে তোমার হচ্ছে কজ আলফা যেটা আসছে না, কজ আলফা ইকুয়াল টু চলে আসবে মাইনাস হাফ, আলফা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। এটা আমরা ইন্টার লাইফে অনেকবার করেছি, এই অঙ্কটা খুবই কমন একটা অঙ্ক। ওকে, সো এটার অ্যান্সার তাহলে হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, চলো আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নে। আমাদের দ্বিতীয় প্রশ্ন বলছে হচ্ছে তিনটা ভেক্টর এ বি সি, এটাও ভেক্টর থেকে তিনটা ভেক্টর এ বি সি, এদের মান হচ্ছে 4, 3 এবং 5। মানের মধ্যে আমরা একটা মিল দেখতে পাচ্ছি 4, 3 and 5। আর তারপরে হচ্ছে বলছে যে এদের যোগ করলে শূন্য হয়, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই যে এটা বের করতে হবে, সি ক্রস এ ক্রস বি, এইটার ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, এটা যদি বলে তাহলে এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা থেকে কিন্তু আমরা একটা তো অনেক ডিসিশন নিতে পারি। একটা নিতে পারি, সেটা হচ্ছে এ বি সি তিনটা সমতলীয়। ঠিক আছে, যদি হচ্ছে এরকম ভেক্টরগুলোকে যোগ করা যায় বা ভেক্টরের মধ্যে কোনো যোগ বিয়োগের কোনো যদি সম্পর্ক থাকে, তাহলে কিন্তু সেই ভেক্টরগুলো সমতলীয় হয়, একই তলে থাকবে যদি তাদের মধ্যে যোগের কোনো সম্পর্ক থাকে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবং আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা থেকে আমরা যে এরকম বুঝতে পারি যে এটা যদি এ হয়, তারপর এদিকে তুমি গেলা বি এবং এখানে ফেরত চলে আসলা সি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আবার আগের জায়গায় চলে আসছো, অর্থাৎ 0 পাওয়া গেছে। এবং এগুলার যে মান, এই মান হচ্ছে একটা হচ্ছে 4, একটা 3 আর একটা 5। তো দেখো তো 4, 3, 5 এগুলা কিন্তু এই যে বর্গ সংখ্যা, অর্থাৎ যে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে 5 স্কোয়ার পাওয়া যায়। তাহলে এরকম যদি হয় তাহলে অবশ্যই হচ্ছে বুঝতে পারছো যে 4 এবং 3 এই দুইটা হচ্ছে 90 ডিগ্রিতে থাকবে, অর্থাৎ আমাদের ভেক্টরটা থাকবে হচ্ছে এরকম 90 ডিগ্রিতে, এইভাবে থাকবে। এ ভেক্টর, এই যে বি ভেক্টর, তারপরে এই যে সি ভেক্টর, এরকম থাকবে। মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ হচ্ছে যে 4, 3, 5 এই সংখ্যা দেখে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে হচ্ছে সি ক্রস এ ক্রস বি। আচ্ছা, এখন তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এ ক্রস বি করে ফেলি। এ ক্রস বি এর ভ্যালু হচ্ছে, যদি আমরা মান বের করি তাহলে এটা হবে এ বি সাইন থিটা ইটা ক্যাপ। আচ্ছা, মান বের করলেই আমাদের ইটা ক্যাপটা থাকবে না, শুধু এ বি সাইন থিটা হবে। আচ্ছা, তাহলে দেখো এটা যেহেতু 90 ডিগ্রি, সাইন 90-এর মান হচ্ছে 1, তাহলে সাইনও বাদ, শুধু থাকবে এ আর বি। তাহলে এ হচ্ছে 4
আর বি হচ্ছে 3, তাহলে এটা আসতেছে হচ্ছে 12। আচ্ছা, আর এটার যে দিক মান হচ্ছে 12, ঠিক আছে, আর দিক কোন দিকে, এই যে এ আর বি, এই যে এ এবং বি, এই যে আমরা এইদিকে 90 ডিগ্রি গেলাম, তাহলে এ আর বি দিক বের করতে হয় ডান হাতের নিয়মে। এ ক্রস বি করলে এই যে এই দিকে আসবে, এই বোর্ড থেকে লম্ব বরাবর আসবে, ঠিক আছে, তাহলে এ ক্রস বি হচ্ছে বোর্ডের সাথে লম্ব। আচ্ছা, প্রথমে আমরা বলছিলাম হচ্ছে যে এই এ বি সি তিনটা সমতলীয়। আচ্ছা, এখন যদি লম্ব হয় এ ক্রস বি করলে আমাদের যে ভেক্টর চলে আসবে সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, বোর্ডের সাথে লম্ব চলে আসতেছে, বোর্ডের সাথে লম্ব, তাহলে সেই ভেক্টরটা আবার সি এর সাথেও লম্ব। তাহলে এই যে এ ক্রস বি এই ভেক্টরটার মান হচ্ছে 12, আর এটার যে দিক, এই দিকটা কিরকম, দিকটা হচ্ছে বোর্ডের সাথে বা সি এর সাথে লম্ব। ওকে, আচ্ছা, এখন আমরা আবার তোমার হচ্ছে এ ক্রস বি এর সাথে সি এর সাথে আবারও আমরা এ ক্রস বি করব। তাহলে এ ক্রস বি করলে সি এর মান কত, সি এর মান হচ্ছে 5, এ ক্রস বি এর মান কত, এ ক্রস বি এর মান হচ্ছে 12, আর এ ক্রস বি আর সি এর মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আবারও হচ্ছে সাইন 91 চলে আসবে, এদের ভ্যালু হচ্ছে আসবে 5 12 60। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে বি নাম্বার বা 60। ওকে, এটা একটু চিন্তা করতে হবে বা একটু ফার্স্ট সলভ করতে হবে, আমাদের টাইম খুবই কম থাকে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা আমরা একটু বিস্তারিতভাবে দেখব, তোমরা একটু ধৈর্য নিয়ে বসো, আমরা এই পরে কোশ্চেনটা খুবই বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এখানে ব্যাপারটা বলতে হচ্ছে যে একটা গাড়ি ছিল, একটা গাড়ি, সে কি করছে, গাড়িটা হচ্ছে সোজা রাস্তায় স্থির অবস্থা থেকে একটা সোজা রাস্তায় ত্বরণের মাধ্যমে যাত্রা শুরু করছে। তাহলে সে কিছু দূর ত্বরণে গেছে, তারপরে আবার মন্দন হয়েছে, মন্দন হওয়ার মাধ্যমে কি হয়েছে, এইখানে এসে থেমে গেছে, এখানে এসে গাড়িটা থেমে গেছে, শেষ বেগ 0 হয়ে গেছে, ঠিক আছে। এরপর কি করছে, এরপর আবার হচ্ছে সে একই রাস্তায় ফেরত আসছে, পিছনের দিকে ফেরত আসছে, পূর্ববর্তী আবার আগের জায়গাতে চলে গেছে, তাহলে আবার হচ্ছে গেছে, এই একইভাবে গেছে। তো যাওয়ার সময় সে তাহলে এই আসার সময় কি ত্বরণ, তারপরে মন্দন, তারপরে থেমে গেছে, তাহলে যাওয়ার সময় আবার ত্বরণ, তারপরে আবার হচ্ছে মন্দন, এইভাবে করে আবার আগের অবস্থায় ফেরত চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার প্রশ্নের ঘটনা। এখন জানতে চাইছে কি এক্স বনাম টি এর গ্রাফ, সরণ বনাম সময়ের গ্রাফ। আচ্ছা, এখন সরণ বনাম সময়ের গ্রাফ আঁকতে হবে। আচ্ছা দেখো, এখান থেকে শুরু করে না ওইখানে গেছিল, আবার এখানে ব্যাক করে চলে আসছে, পিছনে কিন্তু চলে যায় নাই, ঠিক আছে, মানে আগে যেখান থেকে শুরু করছিল না এটার পিছে চলে যায় নাই, যেখান থেকে শুরু করছিল ওইখানে আবার তোমার ফেরত আসছে। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে তোমরা যদি অপশনের দিকে তাকাও, এখানে গাড়িটার ত্বরণ আছে, মন্দন আছে, একটু মনে করার চেষ্টা করো যে সরণ বনাম সময়ের গ্রাফ এরকম সোজা স্ট্রেট লাইন হইতো কখন, সমবেগ হইলে তখন হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ স্ট্রেট লাইন হইতো। এখন কি সমবেগ, এখন সমবেগ না, এখন ত্বরণ আছে, মন্দন আছে, স্ট্রেট লাইন হবেই না, প্রথম দুইটা অপশন বাদ, প্রথম দুইটা অপশন মানুষজন দাগাবেও না, প্রথম দুইটা অপশন বাদ। সমবেগ হইলে স্ট্রেট লাইন হয়, সোজা লাইন হয়, সমবেগ যেহেতু না, প্রথমেই প্রথম দুইটা অপশন বাদ। আচ্ছা, তাহলে ত্বরণ থাকলে তোমার এস বনাম টি এর গ্রাফ কেমন আসে, ত্বরণ থাকলে এস বনাম টি এর গ্রাফ আসে হচ্ছে এইরকম, এই যেটা হচ্ছে ত্বরণ থাকলে হয়। আচ্ছা, আর মন্দন থাকলে কিরকম হয়, মন্দন থাকলে এইরকম হয়, এই যে এস বনাম টি এর, এই যে এটা ত্বরণ থাকলে এরকম হয়, আর মন্দন থাকলে এরকম হয়। আচ্ছা, এখন তাহলে বুঝতে পারতেছি যে আমরা গ্রাফটা হচ্ছে আমাদের বাঁকা হবে। আচ্ছা, এখন তুমি 4 নম্বর অপশনটাও ইলিমিনেট করে দিতে পারো, 4 নম্বর অপশনটা বাদ দিতে পারো। 4 নম্বর অপশনে দেখো নিচের দিকে চলে গেছে, মাইনাসের দিকে চলে গেছে, সরণ মাইনাসের দিকে চলে গেছে। তো সরণ মাইনাসের দিকে যাইতো কখন, যখন সে এখান থেকে শুরু করছে, শুরু করে সে ওইখানে গেল, এই যাওয়া পর্যন্ত সরণ প্লাস,
আবার সে আসছে, আসার সময় কিন্তু সরণ কিন্তু প্লাসই, কারণ সরণ হচ্ছে আদি থেকে শেষ, এটাও কিন্তু পজিটিভই আসবে। কিন্তু সে যদি এখানে এসে তারপরে আবার পিছনে যায়, তখন হচ্ছে সরণ মাইনাস, তখন হচ্ছে সরণ মাইনাস। যে সরল ছন্দিত স্পন্দনে মনে আছে যে এইভাবে এইভাবে যদি কাঁপতে থাকতো তাহলে সেটা সরল ছন্দিত স্পন্দন, এবং তখন সামনের দিকে সরণগুলো প্লাস হইতো আর এই পাশের সরণগুলো মাইনাস হইতো। এটা তো ওই যে ওরকম সরল ছন্দিত স্পন্দনেরই মতো গ্রাফ। তো এই গাড়িটা কি এরকম হয়েছে, যেখান থেকে শুরু করছিল তারও পিছনে চলে গেছে, যায় নাই, তাহলে এটাও হবে না, এটাও বাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তো অপশন দেখে বুঝলাম যে ওটা বাদ যাবে। এখন এইটা কেন হবে এটা একটু আমরা দেখি যে এইটাই কেন হবে। ঠিক আছে, এই সি নাম্বার অ্যান্সারই কেন হবে। প্রথমে বাদ দিয়ে দিতে পারছো না, ওই যে সরল লেখা হওয়ার কারণে প্রথমে কিন্তু দুইটা অপশনই বাদ, ওইগুলো নিয়ে আমরা চিন্তাই করলাম না। সি নাম্বার অপশন কেন হবে। আচ্ছা প্রথম কথা হচ্ছে গাড়ি প্রথমে ত্বরণে চলছে, সো ফাইন, এই যে ত্বরণে চললে এই পর্যন্ত যাবে, ওকে গেছে। তারপরে হচ্ছে গাড়ির মন্দন হয়েছে, তো মন্দনের গ্রাফ তো হচ্ছে এইরকম ছিল, মানে আস্তে আস্তে সোজা হয়ে যায়। তাহলে এই যে দেখো এখান থেকে এবার আস্তে আস্তে সেটা এই যে সোজা হয়ে গেছে, এরকম সোজা হয়ে যাচ্ছে, এই যে এরকম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই লেভেল পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছিল ত্বরণ, তারপর এখান থেকে এই পর্যন্ত এই যে মন্দন হয়ে যে সোজা হয়ে গেছে। তারপরে কি হচ্ছে, আবার ত্বরণ হচ্ছে। তো এখন ত্বরণ হইলে দেখবা গ্রাফটা হচ্ছে এইভাবে নেমে আসবে, যে এরকম করে নেমে আসবে, আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, আস্তে আস্তে এটা বাড়বে, এই যে এরকম হবে আর কি, এরকম হবে। এই যে দেখো এটা উঠার সময় কিন্তু এইভাবে উঠছিল আর কি, এই যে এইভাবে করে এরকম করে সোজা হয়ে যাচ্ছিল, মানে যত টাইম যাচ্ছে তত গ্রাফটা বেশি খাড়া হয়ে যাচ্ছে। তো নামার সময়ও যখন মন্দন হবে তখন নামার সময়ও সেম ঘটনাই হবে, এরকম করে নামার সময় বেশি খাড়া হয়ে যাবে। আচ্ছা তাহলে ত্বরণে নামছে, এরপর আবার থামার আগে মন্দন হইছে, তো মন্দন হইলে আবার তোমার হচ্ছে এই এরকম হয়ে যাবে, সোজা হয়ে যাবে, এই যে এরকম হবে। তাহলে দেখো এটা হচ্ছে এটার সাথে মিলতেছে। সো এই হচ্ছে চারটা স্টেজ, এই যে ত্বরণে উঠছে পজিটিভ ত্বরণ, এই যে মন্দনে নেগেটিভ মন্দন, আবার এই যে ত্বরণ পজিটিভ, আবার হচ্ছে নেগেটিভ, এইভাবে। বা তুমি ঢাল ঢাল দেখে তো বোঝা যাবে না, এইভাবেই বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। আচ্ছা চলো আমরা চলে যাই হচ্ছে 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন ইজি। কৌণিক ভরবেগের একক কোনটা। কৌণিক ভরবেগ ছিল এল ইকুয়াল টু হচ্ছে এম ভি আর, এখান থেকে একক বের করা ইজি। এম এর একক হচ্ছে কেজি, ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ব্যাসার্ধ একক হচ্ছে মিটার। সো বসাই দিলে দেখো চলে আসছে 1 নম্বর অপশন। চলে যাই 5 নম্বরে। চলো 5 নম্বর ইম্পর্টেন্ট। 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা কণার লেখচিত্রর মধ্যে এখানে কোনটা সঠিক। কিসের লেখচিত্র রাখতে হবে, ত্বরণের। ত্বরণ, ও আচ্ছা ত্বরণ বনাম ব্যাসার্ধের। আচ্ছা লেখচিত্র আঁকার জন্য সমীকরণ চুজ করো সবচেয়ে বেস্ট ওয়ে। ঠিক আছে, এইখানে কোন সমীকরণে ত্বরণ এবং ব্যাসার্ধের সাথে সম্পর্ক আছে এটা আগে একটু দেখি। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা সমবেগ, সমদ্রুতি। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ত্বরণ কিন্তু তোমার রৈখিক ত্বরণ, এ দিয়ে রৈখিক ত্বরণ বোঝায়। কৌণিক ত্বরণ হলে আলফা, আর কৌণিক ত্বরণ হলে সমদ্রুতি থাকতো না। তাহলে সমদ্রুতি আছে, রৈখিক ত্বরণ আছে, তাহলে বুঝতে পারতেছো এই ত্বরণটা কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, সমবেগে চললে একটা ত্বরণই থাকে, কেন্দ্রমুখী ত্বরণ। স্পর্শকে একটা ত্বরণ থাকে, কিন্তু ওইটা বললে হচ্ছে এইটি বলে দিত। তাহলে এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি বলে ফেলো। কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে ভি স্কোয়ার বাই আর। আর কেন্দ্রমুখী ত্বরণ এখানে যে বেগটা কনস্ট্যান্ট। এখন আমাদের এ কে আমরা বসাইছি কোথায়, ওয়াই অক্ষে, আর কে কোথায় বসাইছি, এক্স অক্ষে। এই ওয়াই আর এক্স গুণ করো এক্স ওয়াই। ভি তো ধ্রুবক, 10 সবসময় সমবেগে চলতেছে, তাহলে ভি হচ্ছে ধ্রুবক, এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। এইটা কিসের গ্রাফ, এক্স ওয়াই সমান সমান ধ্রুবক। এই গ্রাফটা কিসের বলতে পারবা, এই গ্রাফটা হচ্ছে হাইপারবোলা। ঠিক আছে, অধিবৃত্তের গ্রাফ। সো এখানে দেখো অধিবৃত্তের গ্রাফ একটাই আছে, অধিবৃত্ত তো বাঁকা হয়, সো এখানে বাঁকা গ্রাফ একটাই আছে, 2 নম্বর অপশন 4।
এ বনাম আর এর গ্রাফটা এইরকম হবে, ঠিক আছে। যদি আমাদের সময় থাকতো মানে এ বনাম টি থাকতো তখন গিয়ে 1 নম্বর অপশনটা হইতো, কারণ ত্বরণটা এখানে কনস্ট্যান্ট থাকে, বেগ কনস্ট্যান্ট থাকলে এখানে ত্বরণটা আমাদের কনস্ট্যান্ট থাকে। কিন্তু এখানে কিন্তু এ বনাম টি না, এটা ভুল করে, কিন্তু এটা একটু খেয়াল করতে হবে অপশনের জন্যই। এখানে কিন্তু এ বনাম আর এর গ্রাফ চাইছে, ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাই 6 নম্বরে। সরণ পাওয়া যায় কোথা থেকে? আমরা খুঁজে দেখি, দেখো বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে না, বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে পাওয়া যায় ত্বরণ। ত্বরণ সময় লেখচিত্রের ঢাল না, ত্বরণ সময় লেখচিত্রের ঢাল হয় না। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে, হ্যাঁ বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে। আমরা পেয়ে গেছি আমাদের অ্যান্সার হচ্ছে সি। চলে যায় 7 নম্বর। একটা প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহকে হচ্ছে এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যায়। আচ্ছা, এটা তড়িৎ প্রবাহের ইকুয়েশন দিয়ে দিছে। তড়িৎ প্রবাহের গড় বর্গীয় বর্গমূল মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, আরএমএস বের করতে হবে। আরএমএস বের করতে হবে। আরএমএস এর সূত্র কি ছিল? আই নট বাই রুট টু। আই নট হচ্ছে, এই যে সমীকরণ কি ছিল আমাদের, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। আই নটের মান হচ্ছে তাহলে 100 বাই রুট টু। 1 বাই রুট টু, এই আমাদের তো ক্যালকুলেটর নাই, যন্ত্র ব্যবহার করা যাবে না ডিউতে, তাহলে 100 1 বাই রুট টু। 1 বাই রুট টু এর মান একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে 0.707 এরকম আসতো। 100 ইন্টু 0.707 হচ্ছে 70.7 অ্যাম্পিয়ার। 1 বাই রুট টু এর মান হচ্ছে 0.7, যে রুট টু হচ্ছে 1.41, ওইটার 1 বাই 1.41 হচ্ছে 0.07। ওকে, 8 নম্বর। চলো, নিচের কোন রাশিটির একক মিউ নট বাই ইপসাইলন নট এটার এককের সমান? মিউ নট বাই ইপসাইলন নট এটার এককের সমান নিচের কোন রাশিটি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দেখো বেগ হবে না, রোধ হবে না, এগুলো হবে না, বৈদ্যুতিক বিভব এগুলো কিছু কোনোটাই হবে না। এটার একক বের করে একটু কষ্টকর, কারণ এইগুলো আসলে হচ্ছে আধ্যাত্মিক টাইপের রাশি, এগুলোর একক বের করে একটু ঝামেলা। আমাদের কিন্তু একটা জিনিস ছিল, এটা অনেকবার আসছে, সেটা হচ্ছে এরকম একটা সূত্র ছিল, সি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই মিউ নট ইপসাইলন নট। এই যে এইদের একক বের করার একটা ভরসার জায়গা হচ্ছে আমাদের এই সূত্রটা, এখান থেকে ইজিলি এই এককটা বের করা যায়। কিন্তু আমাদের কিন্তু এটা দেয় না, এটা গুণ ছিল, এখানে দিছে মিউ নট গুণ না, মিউ নট বাই ইপসাইলন নট, তাহলে এটা কিন্তু আর সি স্কোয়ার হবে না। সো বেগ স্কোয়ার কিন্তু হচ্ছে না স্পষ্ট, আর রোধ তো এটার সাথে রিলেটেড না, বুঝতে পারতেছো। অ্যান্সার হবে হচ্ছে সি, চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড। চলো 9 নম্বর। সরল দোল গতি সম্পন্ন একটা কণার বিস্তার 0.02, এ হচ্ছে 0.02 মিটার। এটা সরল দোল গতি সম্পন্ন একটা কণা, এবং সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.5 হার্টজ। সর্বোচ্চ দ্রুতি কত? সূত্র সর্বোচ্চ দ্রুতি ভি ম্যাক্সের সূত্র কি ছিল? ওমেগা এ, বসাই দাও, হয়ে গেছে। ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ ইন্টু এ। 2 পাই এফ এর মান হচ্ছে 2.5 আর এ এর মান হচ্ছে 0.02। এখন এই যে এটা ক্যালকুলেট কিভাবে করবা, এইভাবে দেখো, 2 পাই রাখলা, ঠিক আছে, আর 2 ও নিয়ে যাই, পাই রাখলাম 2 আর 2.5 গুণ করলে কত হয়? 5। আর এখানে 0.02 মানে হচ্ছে 2 বাই 100, ঠিক আছে না? 2 বাই 100, তাহলে 5 ইন্টু 2 10 বাই 100 কাটাকাটি করলে শুধু 10 থাকবে, পাই বাই 10 মানে 3.41 ওইটা ছিল, তাহলে যেটা হবে 3.1416 ছিল, এখানে 0.314। এইভাবে 9 নম্বর। আমাদের নেক্সট কোশ্চেন 10 নম্বর। ওকে, দেখো, 10 কেজি ভরের একটা বস্তুর উপরে 2F বল প্রয়োগ করা হয়েছে এবং এর ফলে বস্তুটার ত্বরণ হয়েছে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বল মানে F ইকুয়াল টু এম এর সূত্র। 10 কেজি, বল কত? 2F, এম কত? 10 কেজি, ত্বরণ কত? 60। এখান থেকে F কত পাচ্ছি দেখো, 600, 2 দিয়ে ভাগ করলে 300 নিউটন পেয়ে গেছি।
এম ভরের আরেকটা বস্তুর উপরে 5f মানের বল প্রয়োগ করলে বস্তুটা ত্বরণ হয়ে হচ্ছে 50। তবে এম এর মান কত? আবার সূত্র আরেকবার সূত্র F = ma। এখন বল কত? 5f, ভর কত? বড় হাতের M, ত্বরণ কত? 50। আমরা এফ এর মান কত পেয়ে গেছিলাম? 300। 5 × 300 কত? 1500 m × 50। কাটাকাটি করো, এই যে 5 দিয়ে কাটলে 30, তাহলে এম হচ্ছে 30 কেজি। অপশন ডি। 11 নম্বর থিওরিটিক্যাল প্রশ্ন। এই যে অ্যালুমিনিয়ামের একটা পাত ছিল, পাত মানে একটা মনে করো একটা পেজের মতো, একটা চাকা ইসের মতো আর কি, একটা কি বলা যায়, হ্যাঁ পাতই তো বলে। অ্যালুমিনিয়াম একটা পাত, এটাকে কেটে, এই যে মাঝখান দিয়ে কেটে এরকম একটা ক্ষেত্রফল কেটে এটাকে বাদ ফেলে দেওয়া হয়েছে আর কি। মানে পাত মানে হচ্ছে যে কি বলা যায়, পাত হচ্ছে জাস্ট একটা মানে সমতলীয় টাইপের একটা বিষয়। এটাকে কেটে মাঝখানে এই যে এই জিনিসটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, রিং তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে রিং এর মতো হয়ে গেছে, চাকার মতো হয়ে গেছে। আচ্ছা, এখন কি করা হয়েছে? এটাকে গরম করা হচ্ছে, হিট দেওয়া হচ্ছে। গরম করলে প্রসারণ হবে। আমাদের কি বলছে অপশনে? অ্যালুমিনিয়াম বাইরের দিকে বর্ধিত হয়, ছিদ্র একই আকার থাকে না, অবশ্যই না। এটা মেটাল হচ্ছে সমানভাবে প্রসারিত হয়, ছিদ্রের ব্যাস কমে যায় না। হিট দিলে হচ্ছে এটা এক্সপান্ড করলে এটা বড় হয়ে যাবে। ছিদ্রের ক্ষেত্রফল অ্যালুমিনিয়ামের যে কোনো অংশে ক্ষেত্রফলের সমান অনুপাতে বৃদ্ধি পায়। হ্যাঁ, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ছিদ্রের ক্ষেত্রফল যেভাবে বাড়বে পুরাটার ক্ষেত্রফলও ওই একই হারে বাড়বে। এটা হচ্ছে 9, 10-এ আমাদের ওই যে 6 নম্বর অধ্যায় ছিল, আলফা বিটা গামা বের করতাম, দৈর্ঘ্য প্রসারণ সহ, আয়তন প্রসারণ সহ, ওইখানে কনসেপ্টটা ছিল। ঠিক আছে, এটা অ্যান্সার তাহলে সি। আচ্ছা, চলে যায় আমাদের নেক্সট প্রশ্নে। একটা তাপীয় ইঞ্জিন প্রতিটি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়। ওকে ফাইন। এবং ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না, মানে তাপের কোনো আদান প্রদান হচ্ছে না। ইঞ্জিনটা কোনো তাপ গ্রহণ করে না, তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, এবং সে পজিটিভ কাজ করতেছে, অর্থাৎ পিস্টনটা উপরে উঠতেছে, পজিটিভ কাজ করতেছে। তাহলে ইঞ্জিনটির তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করা যায়? একটু খেয়াল করতে হবে, এটা একটু ইন্টারেস্টিং। এটা দেখে প্রথমে সবাই ভাববে যে প্রথম সূত্রকে লঙ্ঘন করে, কারণ হচ্ছে ধনাত্মক কাজ আছে, তাপ গ্রহণ করে না, তাপ হারায়, মানে হচ্ছে ডিকিউ, ডিইউ, ডিডাব্লিউ এগুলো আছে আর কি। প্রথম সূত্র যেরকম ছিল ডিকিউ = ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা ছিল না প্রথম সূত্র। তো মনে হয় প্রথম সূত্রকে লঙ্ঘন করে, প্রথম সূত্রকে কিন্তু লঙ্ঘন করে না। ঠিক আছে, কারণ দেখো পজিটিভ কাজ করে, কোনো তাপ এর আদান প্রদান হয় না, তাহলে এই যে ডিকিউ 0, কোনো তাপের আদান প্রদান হয় না, মানে ডিকিউ কিন্তু 0, তাপ ঢুকতেছেও না, তাপ বেরও হচ্ছে না, এবং পজিটিভ কাজ করতেছে। তাহলে তার মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি ছিল, সেই শক্তিকে ব্যবহার করে সে একটা পজিটিভ কাজ করতেছে। তো এটা তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমাদের এইটাই বলে, ঠিক না? যে সে পিস্টন যদি উপরে উঠে এবং পজিটিভ যদি কাজ হয়, তাহলে কিন্তু কি হবে? পিস্টন উপরে উঠলে পজিটিভ কাজ হবে, এবং যদি কোনো হিটের যদি আদান প্রদান না হয়, তাহলে কিন্তু তার ভিতরে যে অভ্যন্তরীণ শক্তি ছিল, সেই শক্তি ব্যবহার করেই তো তাকে কাজ করতে হবে। আর সেই শক্তি ব্যবহার করে যদি কাজ করে ফেলে, তাহলে সে তাপ হারাবে, সে ঠান্ডা হয়ে যাবে। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লঙ্ঘন করে না। ফাইন। শূন্যতম সূত্র না, তৃতীয় সূত্র না, দ্বিতীয় সূত্রকে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করে। ঠিক আছে, তাহলে 12 নম্বর অ্যান্সার কিন্তু সি, দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করে। চলে যায় 13 নম্বর। 13 নম্বর হচ্ছে যে চিত্রে প্রদর্শিত একটা বর্তনী, এখানে 4 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত? আচ্ছা, এখানে 5 ভোল্ট হবে, তাহলে 5 ভোল্ট হচ্ছে আমাদের ভোল্টেজ, 2 ওহম হচ্ছে রোধ, 2 সমান্তরাল করলে আসবে 1, 1-এর সাথে 4 হচ্ছে সিরিজ, তাহলে 5, তাহলে কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট। হ্যাঁ, কারেন্টই তো চাইছে আমাদের, তাহলে 1 অ্যাম্পিয়ার চলে আসছে, মুখে হিসাব হয়ে যাচ্ছে। বাইনারি এই অঙ্কগুলো হচ্ছে আমরা আলাদা একটা প্লেলিস্টে করব, মানে তোমাদের ডিউতে গত 10 বছরে যত বাইনারি প্রশ্ন আসছে সবগুলো আমরা তোমাদেরকে একটা ভিডিও আকারে দিব। আমরা অধ্যায়ভিত্তিকও প্রশ্ন করব, যে গত 10 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে ভেক্টর থেকে কি কি প্রশ্ন আসছে, সাস্টে ভেক্টর থেকে কি কি প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগরে ভেক্টর থেকে কি কি প্রশ্ন আসছে, এরকম টাইপের আমরা ইনশাল্লাহ প্লেলিস্ট বানাবো। একটা পিয়ানো তারের দৈর্ঘ্য L এবং ভর M,
যদি মূল কম্পাঙ্ক এফ হয় তবে তারে টান কত? আচ্ছা, তারে টান এবং ফ্রিকোয়েন্সি রিলেটেড, তাহলে এটা কি ছিল ফর্মুলা? এফ ইকুয়াল টু 1/2L রুট টি বাই মিউ, এই যে এটা ছিল হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা ঠিক আছে, এই সূত্র অনুসারে বসাও, বের হয়ে যাবে। এফই আছে আমাদের, এখন দৈর্ঘ্যটাকে বলছে বড় হাতের এল, আমাদের টানটা বের করতে হবে, টি বের করতে হবে, আর মিউ ছিল হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, তার মানে হচ্ছে একক দৈর্ঘ্যে ভর, এই যে m/l, ঠিক আছে, এটা হচ্ছে মিউ। এবার তুমি এখান থেকে স্কোয়ার করবা এফ স্কোয়ার, এটা হচ্ছে তাহলে 1/4L স্কোয়ার, এটা চলে আসবে হচ্ছে t/m/l, এল কেটে যাবে, তারপর এখান থেকে টি পেয়ে যাবে, ওই যে 4m/l এফ স্কোয়ার, এটা পেয়ে যাবে আর কি। অপশন বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমরা 15 শেষ। 16, যদি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য প্লাস এক্স অক্ষ বরাবর কাজ করে এবং মান হচ্ছে ই ইকুয়াল টু সি এক্স স্কোয়ার হয়, যেখানে সি ধ্রুবক, তাহলে তড়িৎ বিভবের মান কত? আচ্ছা, আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে ই এর, তো তড়িৎ ক্ষেত্রের যখন এরকম ইকুয়েশন দেওয়া থাকে প্লাস এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, আমাদের কিন্তু আমরা এরকম একটা সমীকরণ জানি, ই সমান সমান মাইনাস dv/dr। ঠিক আছে, তো এখানে তো আমাদের সমীকরণটা এক্স দিয়ে না, তাহলে এখানে dr না হয়ে dx হবে। তারপরে আমাদের কি বের করতে হবে? আমাদের ভোল্টেজ বের করতে হবে, তাহলে dv ইকুয়াল টু মাইনাস ই dx, দুই সাইডে ইন্টিগ্রেশন করে দেই, v ইকুয়াল টু হচ্ছে মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, ই এর মান কত? সি এক্স স্কোয়ার dx, সি ও বাইরে, এক্স স্কোয়ারকে করলে কি হয়? এক্স কিউব বাই 3, তাহলে মাইনাস সি এক্স কিউব বাই 3, অপশন সি। 17, হ্যাঁ, থিওরিটিক্যাল কোশ্চেন, একটা আলোক রশ্মি চিত্রে প্রদর্শিত 3টা মাধ্যম দিয়ে অতিক্রম করতেছে, তাহলে এইগুলার যে বেগ, এই বেগের কোন ক্রমটা সঠিক? আলো 3টা মাধ্যম দিয়ে যাচ্ছে, বেগের কোন ক্রমটা সঠিক? এই মাধ্যমে বেগ হচ্ছে v1, এই মাধ্যমে কি হয়েছে দেখো, v1 থেকে v2 তে যাওয়ার সময় এই যে অবিলম্বের দিকে বেঁকে গেছে, অবিলম্বের দিকে বেঁকে গেলে কি হয়? এটা ঘন মাধ্যম, ওই উপরেরটা হালকা মাধ্যম, অবিলম্বের দিকে বেঁকে যায় কখন? হালকা থেকে ঘনতে গেলে। তারপরে কি হয়েছে? অবিলম্ব পরেরটা অবিলম্ব থেকে দূরে সরে গেছে, তাহলে এটা কি? এটা হচ্ছে হালকা, অবিলম্ব থেকে দূরে সরে গেছে। আচ্ছা, এখন কিন্তু বেগ কিন্তু উল্টা, হালকা মাধ্যমে বেগ বেশি, তাহলে এটা v1, এটা v2, তাহলে অবশ্যই v1 বড়, v1 v2 থেকে বড়। তারপরে আবার হচ্ছে এটা v3, হালকা মাধ্যমে বেগ বেশি, তাহলে কি হবে? v3টা v2 থেকে বড়। আচ্ছা, এখন দেখো এই দিক দিয়ে আসছিল, এখন আরো বেশি বেঁকে গেছে, যে দিক দিয়ে আসছিল তার থেকে বেশি বেঁকে গেছে। যদি কম বাঁকতো তাহলে আমরা বলতে পারতাম যে v3টা হচ্ছে মানে v1টাই সবচেয়ে বড়, কিন্তু এখন আরো বেশি বেঁকে গেছে, মানে 1 নাম্বার মিডিয়াম থেকে 3 নাম্বার মিডিয়ামে আরো বেশি বাঁকছে। যদি তুমি মাঝখানে 2 নাম্বার মাধ্যমটাকে বাদ দিয়ে দাও, তারপরও দেখবা আলো অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তো এই পার্সপেক্টিভে আমাদের অ্যান্সার হচ্ছে এ, মানে v3তে v3 সবচেয়ে হালকা, তারপরে v1, তারপর হচ্ছে v2, এইভাবে। ওকে, এটা হচ্ছে এ। কেন এ? এটা তো সিও হইতে পারতো, সি কেন হয় না? কারণ আমরা একটু ভিজুয়ালি দেখতে পারতেছি যে এই 1 মাধ্যমের থেকে 3 মাধ্যমে আলো বেশি বাঁকা, দ্যাটস ওয়াই আর কি, এই কারণে। নেক্সট হচ্ছে 18, একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের, আচ্ছা, একটি আদর্শ গ্যাস একটা তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত করা হলো। আচ্ছা, তাপ অন্তরকের আবরণযুক্ত মানে ভিতরে তাপ ঢুকতে পারবে না, বেরো হইতে পারবে না, আদর্শ গ্যাস। ওকে, নিচের কোনটি ঘটে? আচ্ছা, যদি তাপ ঢুকতেও না পারে, বেরো হইতে না পারে, তাহলে অবশ্যই তার ভিতরে যে শক্তি ছিল সেই শক্তি দিয়েই সে হচ্ছে কি হচ্ছে? প্রসারিত হচ্ছে বা পজিটিভ কাজ হচ্ছে, তাহলে ভিতরের তাপমাত্রা কমে যাবে, তাপমাত্রা হ্রাস পাবে। অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না? অবশ্যই হবে, অন্তস্থ শক্তি দিয়েই তো সে কাজটা করবে। প্রসারণটা হবে কি দিয়ে? অন্তস্থ শক্তি দিয়ে। চাপের কোনো পরিবর্তন হবে না? হ্যাঁ, অবশ্যই চাপের পরিবর্তন হবে। দশার পরিবর্তন হয় না? দশার পরিবর্তন হয় না। সো শুধু কি হয়? সঠিক কোনটা? তাপমাত্রা হ্রাস পাবে, এটা হচ্ছে সঠিক।
একটি অতি সুসংগত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয় তা একটা তারের নয় বরং অনেকগুলো সমান্তরাল তারের। তাহলে একটা তারের ছায়া একটা তারই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে অনেকগুলো তার দেখা যাচ্ছে, মানে ডোরার মতো তৈরি হয়ে গেছে। সুসংগত উৎস, ডোরা, কোন ঘটনা? অপশন আমাদের সোজা করে দিছে, অপবর্তন। ঠিক আছে। 20 নম্বর, c/√2 বেগে চলমান একটা কণার গতিশক্তি কত? ওকে, এটা কিন্তু খেয়াল করো, c/√2 বেগে চলমান একটা কণার গতিশক্তি কত? আমাদের গতিশক্তির সূত্র কি? ই কে আপেক্ষিকভাবে ইউজ করতে হবে mc² - m0c², এটা হচ্ছে গতিশক্তির সূত্র। তারপরে m এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? m0 /√1 - b²/c², আর এই যে আগের c² ছিল, এই c²টা রাখলাম, m0c²। এবার m0c² কমন নিয়ে নাও, 1/√1 - b²/c² -1। এখন তোমার বেগ কি বলছে? c/√2, তাহলে ওই v এর জায়গায় c/√2 বসাও, m0c² √1 - c/√2 স্কোয়ার করলে কি হয়ে যাবে? c²/2c², c² কেটে যাবে, তাহলে কি থাকবে? 1 - হাফ। 1 - হাফ হচ্ছে কি? হাফ, শুধু হাফ। তাহলে √½ 1 এর উপর রুট দিলে তো কিছু হয় না, তাহলে 1/√2। এটা উল্টায় যাবে, উপরে চলে যাবে না, উল্টায় যাবে। তাহলে উল্টায় গেলে কি হয়ে যাবে? শুধু √2 আর এখানে -1, তাহলে √2 হচ্ছে 1.41 - 1, 0.41 m0c², 0.41 m0c²। অপশন হচ্ছে এ। 5 নিউটনের একটি অনুভূমিক বল। 21 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। 5 নিউটনের একটি অনুভূমিক বল একটি 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটা কি ছিল? আদিতে স্থির ছিল। যদি স্থৈতিক ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে এত এত হয়, তাহলে বস্তুটা ত্বরণ বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো একটু খেয়াল করো। 5 নিউটনের একটা বল, ঠিক আছে, এই যে এইভাবে বিষয়টা কিন্তু এইভাবে, এই যে বস্তুটা একটা দেওয়ালে ছিল, ওই যে ওখানে একটু খেয়াল করো, উলম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে। তার মানে এই দিক থেকে কেউ এইভাবে একটা ধাক্কা দিচ্ছিল 5 নিউটনে। বস্তুটা কত? 0.5 কেজি, এইভাবে ধাক্কা দিচ্ছিল। এখন কি হবে? বস্তুটা তো এইভাবে নিচে পড়ে যেতে যায়, দেখো উলম্ব তলে, তাহলে mg বলের মাধ্যমে বস্তুটা নিচে পড়ে যেতে চায়। এই mg বল আর 5 নিউটন ধাক্কা দিচ্ছে, 5 নিউটন সেটা প্রতিক্রিয়াও পাবে, 5 নিউটনের প্রতিক্রিয়া পেয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের জানতে চাইছে কি ত্বরণ কখন হয়? যখন এটা কি গতিশীল থাকে, তখনই তো ত্বরণ থাকবে। তাহলে গতি ঘর্ষণ দিয়ে আমাদের কাজ করতে হবে, কিন্তু আমাদের গতি ঘর্ষণ দিয়ে কাজ করতে হবে। দেখো গতি ঘর্ষণ কি? মিউ কে হচ্ছে 0.8। মিউ কে এর পরিবর্তে কি লেখা যায়? গতি ঘর্ষণের সূত্র কি ছিল? Fk বাই প্রতিক্রিয়া বল R = 0.8। তাহলে Fk কি আসবে? 0.8 ইন্টু প্রতিক্রিয়া বল কিন্তু এই যে 5 নিউটনেই। ঠিক আছে, তুমি যদি যে এই মার্কারটা এটাকে যদি এইভাবে রাখো না, তাহলে এটা কি কোনো প্রতিক্রিয়া বল দিচ্ছে না। তুমি এটাকে 5 নিউটন ধাক্কা দিলে ওইটাও তোমাকে 5 নিউটনে প্রতিক্রিয়া দিবে। তাহলে প্রতিক্রিয়াটা হচ্ছে 5 নিউটন, 0.8 ইন্টু 5, এটা আমরা পেলাম 0.8 ইন্টু 5। এটা কত আসবে? 0.8 হচ্ছে 8/10 ইন্টু 5, তাহলে 5 × 40, এটা হচ্ছে 4 চলে আসছে। ওকে, 4। আচ্ছা, তারপরে আমাদের সূত্র কি? F = ma, নট F, সামেশন অফ F, লব্ধি বল, মোট বল। তাহলে এখানে বল কি? mg নিচের দিকে টানে, mg জিতে যাবে, কারণ হচ্ছে সেটা নিচের দিকে পড়তেছে। আর ঘর্ষণ Fk এটা উপরের দিকে, গতির বিপরীত দিকে, -Fk = ma। m কত? 0.5 ইন্টু 9.8 মাইনাস F কত? 4 = ma। তাহলে এটা কি আসবে? 4.9 থেকে 4 বিয়োগ দাও, তাহলে কত আসবে? 0.9। m এর মান কত? 0.5 a। 0.9/0.5 হিসাব করলে দেখবা আসবে 1.8। ঠিক আছে, 1.8 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1.8। চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে।
একটি তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি হয় vs। তারের একটি কণার সরণ সর্বোচ্চ সরণে অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত? আচ্ছা, এটা দেখো এই যে এইভাবে বের করতে হবে। সাইনোসয়েডাল তরঙ্গ মানে যে সাইন তরঙ্গ আমাদের হচ্ছে এটা যেটা ছিল ওই যে সাইন তরঙ্গ মানে x = a sin ω t, ওই তরঙ্গটা। তারের সর্বোচ্চ দ্রুতি হচ্ছে vs। তারের একটি কণার সরণ সর্বোচ্চ সরণে অর্ধেক, তাহলে সর্বোচ্চ দ্রুতি vs, তার মানে সর্বোচ্চ দ্রুতির সূত্র কি? ওমেগা a হচ্ছে vs। এই যে ঠিক আছে, সর্বোচ্চ দ্রুতির সূত্র ওমেগা a কোথা থেকে আসছে মনে আছে? v = ω√a² - x², এখান থেকে আসছে। এখান থেকে আমাদের ওমেগা a এটা হচ্ছে vs সর্বোচ্চ দ্রুতি। তারপরে কি হচ্ছে? তারের একটি কণার সরণ যখন সর্বোচ্চ সরণে অর্ধেক হয় তাহলে ওই কণার দ্রুতি কত? তাহলে আমাদের আবার ওই সূত্রটা আমাদের লাগবে, ω√a² - x²। এখন কি বলছে? একটা কণার সরণ সর্বোচ্চ সরণে অর্ধেক, সর্বোচ্চ সরণ তো a মানে বিস্তারিত সর্বোচ্চ সরণ, তাহলে সর্বোচ্চ সরণে অর্ধেক মানে a/2 হোল স্কয়ার, তাহলে ω√a² - a²/4, তাহলে কি থাকবে? ওমেগা এটা থাকবে কি 3a²/4। ওকে, তাহলে ওমেগা a বাইরে নিয়ে আসো, a√3/2। ওমেগা a কত ছিল? vs, তাহলে কি আসবে? vs √3/2 চলে আসছে, আমাদের আনসার চলে আসছে √3/2 vs। 22 এরপরে 23। আচ্ছা, 23 নম্বরে কি বলছে? একটি নিউক্লিয়াস একটা নিউট্রন গ্রহণ করে একটা বিটা কণা নিঃসরণ করে দুইটা আলফা কণায় পরিণত হয়। আচ্ছা ঠিক আছে, একটা বিক্রিয়া লিখতে হবে, ঠিক আছে? কি বিক্রিয়া লিখতে হবে? একটা নিউক্লিয়াসটাকে ধরে নেই x। নিউক্লিয়াসে কি কি থাকে? নিচে থাকে z এবং উপরে থাকে a, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। এটা কি করছে? একটা নিউট্রন গ্রহণ করছে, মানে প্লাস নিউট্রন। নিউট্রনে কি থাকে? 1 0। তারপরে কি কি বের করছে? সে একটা বিটা কণা নিঃসরণ করছে। বিটা কণায় যে বিটা কণা কি থাকে? -1 0। আর কি করছে? দুইটা আলফা কণা প্লাস দুইটা আলফা কণা কি থাকে? 2 4। ওকে, তাহলে এবার ওই যে যোগ বিয়োগের হিসাব করে ফেলবা, হিসাব করে বের করে ফেলবা। এখানে কি হয়? 2 দুগুণে 4 আর নিচে হচ্ছে -1, তাহলে এই পাশে 3 আর এই পাশে হচ্ছে 0 এবং z। এই যে এই পাশে -1 আর এই যে 2 দুগুণে 4, 4 এবং -1 কত হয়? 3 আর এই পাশে 0 আর z, তাহলে z = 3। উপরে কি হয়? 4 দুগুণে 8 আর এখানে 0, তাহলে উপরে হচ্ছে 8 আর এখানে a আর 1, তাহলে a + 1 = 8, a = তাহলে কত? 7, a = 7, z = 3, 7 3, ঠিক আছে? 24 ই মানের একটি চার্জ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে v দ্রুতিতে ঘুরতেছে, বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? ওকে, বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কোন সূত্র দিয়ে বের করতে হয়? বায়োট-সাভার্টের সূত্র দিয়ে। বায়োট-সাভার্টের সূত্র কি ছিল বৃত্তের জন্য? b = μ0/4π, আমি একটু 4π দিয়ে লিখি। বৃত্তর জন্য তো 2πi/r। আমি একটু এইভাবে মনে রাখি, কারণ μ0/4π কে একবারে ওই 10⁻⁷ লিখা যায়, তো এই কারণে আমরা 4πটা কাটি না। তোমরা বইতে যেভাবে মনে রাখতে পারো, সমস্যা নাই। μ0/4π আমরা রেখে দিলাম। আমাদের আই লাগবে, আর লাগবে। আচ্ছা, আমরা আইটা তাহলে বের করে নেই। আই এর সূত্র আমরা কি জানি? আই হচ্ছে q/t। আচ্ছা, এখন কি বলছে? একটা ই মানের চার্জ, তাহলে q হচ্ছে ই, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে v দ্রুতিতে ঘুরতেছে। আচ্ছা, এখন এটা ছিল টাইম, তো টাইমটাকে আমরা পর্যায়কাল নেই, তাহলে একবার ঘুরলে যেটা হয় সেটাই হচ্ছে আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পর্যায়কাল। আচ্ছা, ই/পর্যায়কালের পরিবর্তে কি লেখা যায়? 2π/ω। এরপরে কি ওমেগা উপরে উঠে যাবে? ওমেগা উপরে উঠাই দাও, ওমেগা উপরে উঠে গেছে, ই ওমেগা। আচ্ছা, ওমেগার পরিবর্তে কি লেখা যায়? v/r, 2π। আবার কি আর নিচে নেমে যাবে, আর কি নিচে নামাই দাও, ev/2πr। এটা হচ্ছে আয়ের মান। এই আয়ের মান নিয়ে সোজা এখানে বসাই দাও, অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হচ্ছে 1 নাম্বার আসবে, মেবি তোমরা চেক করে দেখো। 25 হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি এত, তৃতীয় বোর কক্ষে মোট শক্তি কত? আচ্ছা, এটা আমরা শিখেছিলাম 2015-16 সেশনে, খুব সুন্দর করে আমরা শিখছিলাম। ওই যে শর্টকাটগুলো মনে রাখবা, এটা দিয়ে আমরা একটা ইনশাল্লাহ একটা ভিডিও তৈরি করব, যেখানে আমরা বিস্তারিতভাবে শিখাই দেবো যে কি কোশ্চেন আছে, কোথায় কোথায় কীভাবে আসে। বেগ, ব্যাসার্ধ এবং শক্তি, এই তিনটা জিনিস দিয়ে আমাদের কোশ্চেন আসে। বেগটা হচ্ছে n এর সমানুপাতিক ছিল, ব্যাসার্ধটা n এর মনে হয় 1/n ছিল, ব্যাসার্ধটা হচ্ছে n² ছিল, ই হচ্ছে -1/n² ছিল, এইভাবে ছিল।
তৃতীয় বর্গকক্ষ প্রথম বর্গকক্ষ 9 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, এন স্কোয়ার তো 9 দিয়ে এটাকে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। এটা আমরা বিস্তারিত আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। 26, ওকে 26 দেখো অ্যাম্পিয়ারের সূত্র থেকে কোশ্চেনটা পড়ছে। কোশ্চেনটা কি, দুইটা সমান্তরাল তারের মধ্যে একই মানের তড়িৎ প্রবাহিত হয়, আই একই মানে তড়িৎ প্রবাহিত হয় এবং তার দুইটি প্রতি একক দৈর্ঘ্যে এফ বল দ্বারা একে অপরকে বিকর্ষণ করে। যদি তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হয় তাদের মধ্যবর্তী দূরত্বকে 3 গুণ করা হয়, তবে প্রতি একক দৈর্ঘ্যে বলের মান কত? অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে বলের সূত্রটা কি ছিল? এফ ইকুয়াল টু মিউ নট I1 I2, এখানে তো আমাদের দুইটাই আই, তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, নিচে ছিল কি 2 পাই আর, এরকম ছিল অ্যাম্পিয়ারের সূত্রটা। এখন কি করা হচ্ছে, তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে দ্বিগুণ করা হলে উপরে আই স্কোয়ার, এটা কি হয়ে যাবে দ্বিগুণ, তাহলে 2 স্কোয়ার 4 গুণ হয়ে যাবে। আর কি করা হচ্ছে, দূরত্বকে 3 গুণ করা হয়, তাহলে 3 গুণ করলে 3 নিচে, তাহলে 2 স্কোয়ার বাই 3 কত, 4/3 এফ বের হয়ে গেছে 26। নেক্সট হচ্ছে 27, শূন্য মাধ্যমে প্রবাহমান একটি সমতল তরঙ্গের তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত হচ্ছে E/B, এর মান SI এককে কত? আচ্ছা, তোমরা ওই তরঙ্গ অধ্যায় 7-এ এরকম একটা সূত্র দেখে থাকবা, E/B ইকুয়াল টু হচ্ছে C, অথবা কোথাও এইভাবে লেখা আছে E0/B0 ইকুয়াল টু C, আলোর বেগ, এটা লেখা আছে। আচ্ছা, এটা আরেক জায়গায় পাবা, দেখবা হল ভোল্টেজের মধ্যে এরকম একটা জায়গায় পাবা, E/B ইকুয়াল টু V আসবে, ওইখানে ইলেকট্রনের বেগ V, এই কারণে V আসছে, এখানে আলোর বেগ C, ঠিক আছে? এটা দুই জায়গায় তোমরা পাবা। তাহলে এখানে কি বোঝাবে, তরঙ্গের বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। উৎস হতে ধ্বনিত শব্দ একজন ব্যক্তি শুনতে পেল 5 সেকেন্ডে, ওকে ফাইন, আর আরেকজন ব্যক্তি এটা শুনতে পেল 6 সেকেন্ডে। আচ্ছা, শব্দের বেগ 300, এই দুই ব্যক্তির মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব কত? আচ্ছা ঠিক আছে, এই যে এখান থেকে শব্দ করা হয়েছিল, এখানে একজন দাঁড়ায় ছিল, মনে করো 5 সেকেন্ডে শুনতে পাচ্ছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, তো আরেকজন ওর পিছনে দাঁড়ায় থাকতে পারে যে 6 সেকেন্ডে শুনে ফেলতে পারে, তাহলে পার্থক্য কত? 1 সেকেন্ড, 1 সেকেন্ড মানে কত? 300 মিটার, তাহলে ন্যূনতম দূরত্ব 300 মিটার। অথবা এই মানুষটা এখানে না থেকে এইখানেও হয়তো থাকতে পারতো, তখনও 6 সেকেন্ডে শব্দ চলে আসতো, তখন তার দূরত্ব হচ্ছে 6, 300, 3 6 18, 1800, আর এখানে হচ্ছে 5 সেকেন্ড। এই মানুষটা যদি ওইখানে থাকতো তাহলে তো আর এখানে থাকতে পারবে না, একই সাথে দুই জায়গায় থাকতে পারবে না, শ্রোডিঞ্জার ক্যাট এর মতো নয়। 5 সেকেন্ড, তাহলে 5 1500, 1500 এবং 1800, 3300, 3.3 কিলোমিটার, আর হচ্ছে 0.3 কিলোমিটার। ওকে শেষ। 29, গ্রহের গতির ক্ষেত্রে একটা নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা কোন নীতি? আচ্ছা, কেপলারের দ্বিতীয় সূত্র। সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, কোন সূত্র? কেপলারের দ্বিতীয় সূত্র। আচ্ছা, কেপলারের দ্বিতীয় সূত্রতে আমরা কোন নীতিটা ফলাফল? আচ্ছা, আমরা অপশন চেক করি। শক্তি সংরক্ষণশীলতা নীতি? না, শক্তি সংরক্ষণশীলতা নীতি তো সব জায়গায় থাকে, সো এটা তো আর হইতে পারে না। ভরবেগের সংরক্ষণ নীতি, এটা তো ঘুরতেছে, তো ঘুরলে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, ভরের সংরক্ষণ নীতি তো হবে না, তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি হবে অ্যান্সার। আমাদের লাস্ট প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে আজকের 2018-19 সেশনের ফিজিক্স প্রশ্নটা ভালো ছিল। আমাদের একটু সতর্কতার সাথে টাইম মেনটেন করে না দাগালে একটু ঝামেলা, টাইম মেনটেন করে এবং খুবই সতর্কতার সাথে আমাদের এগুলো দাগাইতে হবে, প্র্যাকটিস করতে হবে অনেক। ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষায় দুটা তরঙ্গের উপরিপাতনের ফলে একটা বিন্দুতে কালো ডোরা উৎপন্ন হয়। আচ্ছা, কালো ডোরা মানে ধ্বংসাত্মক ব্যতিচার। আচ্ছা, ওই বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত? ওকে, দশা পার্থক্যের সূত্র ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য কি ছিল? আমি এইভাবে মনে রাখি, দশা পার্থক্য 2πn হচ্ছে গঠনমূলকের জন্য, আর 2πn+12 হচ্ছে ধ্বংসাত্মকের জন্য। ঠিক আছে, তো এখানে তুমি বসাও, এন এর মান 0 বসাও, 0 বসাইলে দেখো কি আসে, এর মান 0 বসাইলে 0 বসাইলে 2 কেটে পাই আসে। আচ্ছা, তাহলে এই যে, আচ্ছা এখানে শূন্য তো হচ্ছে না, এই 2πg এগুলো দেখো সব জায়গায় আছে, সো ব্যাপার না, 2πg প্লাস পাই হচ্ছে, তাহলে পার্থক্যটা হবে পাই পার্থক্য। ঠিক আছে, তো পাই হচ্ছে তাহলে অ্যান্সার।
এই তো শেষ আমাদের। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা আমাদের সাথে থাকো। আমরা ইনশাল্লাহ আমরা আরও ঢাকা ইউনিভার্সিটির গত 10 বছরের সবগুলো কোশ্চেন ব্যাংক আমরা খুব দ্রুত আমরা আপলোড দিয়ে দিব, এবং একই সাথে হচ্ছে আমরা অধ্যায়ভিত্তিক প্রশ্ন সলভ করারও চিন্তা করতেছি, এবং আরও ইউনিভার্সিটিগুলো আমরা কভার করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো করোনাতে। আল্লাহ হাফেজ।